অলরেডি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি আইন অধিকার অনুষ্ঠানে। স্টুডিওতে আমার সাথে আছেন ব্যারিস্টার পুরেজা। তো চলে যাচ্ছে দর্শকদের ফোন করলে, দেখি কে আছেন আমাদের সাথে কথা বলার জন্য। হ্যালো হ্যালো ওকে, হ্যালো। হারিয়ে ফেলেছেন মনে হয়। আমরা কলারকে হারিয়ে ফেলেছি, জিরাজ ভাই। আর কি আছে দেখেন। আচ্ছা, কলার ব্যাক করেছেন এখন, দেখি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি জানতে চাচ্ছি স্পাউস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি দুইটা জব করতেছি। ওকে। এখন একটা জব থেকে আমাকে ব্যাংক ট্রান্সফার করা হয় আমার ওয়েজেস, আর একটা সেকেন্ড জব থেকে ক্যাশ পেমেন্ট করা হয়। এটা মানে ক্যাশ পেমেন্ট কি হোম অফিস অ্যাকসেপ্ট করে? ক্যাশ পেমেন্ট হলে আপনার পয়সাটা কি ব্যাংকিং হচ্ছে কিনা, ব্যাংকে যাচ্ছে কিনা? হ্যাঁ, ব্যাংকে যাচ্ছে, আমি নিজে রাখতে পারি। হ্যাঁ, যদি আপনি নিজে ব্যাংকে রাখেন এবং যদি পুরো অ্যামাউন্টে রাখেন, আপনি দেখেন যে আপনার ওখানে যেটা হয় যে ক্যাশে কিন্তু পুরো অ্যামাউন্টটাই যেটা ব্যাংকে জমা দিচ্ছেন সেটাই কিন্তু আপনার, এই যে ধরেন ফর এক্সাম্পল একটু বোঝাতে হবে যে যখন আপনি একটা জব থেকে আপনি স্যালারি হাতে পান, একটু ভালো করে আমার এটা শোনেন, কথাটা শোনেন। ধরুন আপনার জব হচ্ছে, ধরেন আপনি মাসে 2000 পাউন্ড আপনার বেতন, কিন্তু সেখান থেকে হয়তো আপনি 1500 পাউন্ড আপনার ট্যাক্স কাটা হচ্ছে, ঠিক আছে? তো এখন 500 পাউন্ড ট্যাক্স কাটা হচ্ছে, তো 1500 পাউন্ড আপনার ব্যাংকে জমা হচ্ছে, তাই তো? কিন্তু সেক্ষেত্রে হোম অফিস কিন্তু আপনার ইনকাম ধরে নিচ্ছে 2000 পাউন্ড, ঠিক আছে? যদিও আপনার কিন্তু ব্যাংকে জমা হচ্ছে 1500, কিন্তু ক্যাশ অ্যামাউন্টের ক্ষেত্রে আপনাকে তো ট্যাক্সটা পেমেন্ট করার পরেই আপনার হাতে ট্যাক্সটা মানে বেতনটা আসবে, তাই না? তো যেটা আপনার বেতনটা আসবে ওইটাই তারা কিন্তু ইনকাম হিসেবে ধরবে, ট্যাক্সের পয়সাটা কিন্তু ওখানে তারা আর অ্যাড করছে না। তো এটা আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদি আপনি আমার কথাটা বুঝে থাকেন। কিন্তু যদি ক্যাশ আপনি জমা দেন, ব্যাংকে যে পয়সাটা জমা দেবেন ওইটাই আপনার ইনকাম হবে, ট্যাক্সের পয়সাটা ওখানে তারা অ্যাড করবে না ক্যালকুলেশনে। ওকে, আচ্ছা, এটা মানে লর ভিতরে আছে এটা? জি আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকামটা কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি। এখানে পুরো গ্রস হিসাব করবে না, ওই নেটটাই আপনার নেটটাকেই তারা আপনার গ্রস হিসাবে হিসাব করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আপনার তাহলে তো বেশিও রাখা যাবে না, কারণ ওই ফেসলিপে যেটা নেট অ্যামাউন্ট আছে এটাই তো রাখি। আপনি যেটা রাখবেন নেটওয়ার্কে ওইটাকে তারা গ্রস হিসাবে ক্যালকুলেট করবে। আচ্ছা আচ্ছা, বাট এটার সাথে তো পেস্লিপ যাবে, মনে করেন এখানে তো লেখা থাকবে, ওই পেস্লিপে লেখা থাকবে গ্রস, পেস্লিপে লেখা থাকবে, কিন্তু আপনার অ্যাকচুয়াল ক্যালকুলেশনে ওটাকেই তারা আপনার গ্রস হিসেবে ক্যালকুলেশন করবে 18,600-র ভিতরে। যেন আমি দেখালাম, যদি আপনার যদি ব্যাংকের মাধ্যমে যদি এটাকে ট্রান্সফার হতো, সেক্ষেত্রে কি হতো যে ওই বেনিফিটটা আপনি পেতেন, আপনার ট্যাক্সটাকেও তারা ইনক্লুড করে ওটাকে আপনার গ্রস স্যালারি হিসেবে ধরতো, এক্ষেত্রে ধরে না। এটা একটু কমপ্লিকেটেড মেকানিজম। তো আমরা সবসময় অ্যাডভাইস করি যে প্রপার নিয়মে যাওয়া উচিত। এখানে আমরা নিয়ম থেকে একটু ব্যতিক্রম হলেই নানা ধরনের ঝামেলার মধ্যে কিন্তু ফেলে দেয়। সেক্ষেত্রে যেটা হতে পারে, অনেক সময় যেমন আমি একটা কেস সেদিনকে উইন করলাম, সেখানে ওই সেম প্রবলেম ছিল যে ভদ্র মহিলা যেটা টাকাগুলি তিনি এমনকি উনি টাকা খরচও কিন্তু আপনি করে ফেলতেন। তো ফলে দেখা যেত যে ওনার ইনকাম উনি যা পাচ্ছেন তার থেকে অনেক কম পয়সায় ব্যাংকে জমা হতো, কিন্তু ওনার পে স্লিপও ছিল, তার সত্ত্বেও কিন্তু হোম অফিস এটাকে অ্যাকসেপ্ট করেনি। তো আমরা এই কেসটা যেটা আমরা জিতলাম, পরবর্তীকালে আমরা তার P60 দিয়ে আমরা প্রমাণ করেছি যে দ্যাট ওয়াজ হার অ্যাকচুয়াল ইনকাম। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক, প্রায় 1.5 বছর আমাদের লেগে গেল এটাকে এস্টাবলিশ করার জন্য। তো এটা এই জন্য এটা সম্ভব, ইট ইজ পসিবল বলে যে বললাম যে আপনি ওই বেনিফিটটা আপনি পাচ্ছেন না, কারণ ওই ক্যাশ ইনকামটাই আপনার অ্যাকচুয়াল ইনকাম হিসেবে ধরে নেবে, আপনি ওই বেনিফিটটা পান না। ওর সাথে ট্যাক্সের পয়সাটা অ্যাড করে যে আপনার ইনকামটা আরও বেশি হচ্ছে, এই অ্যাডভান্টেজটা আপনি কিন্তু পাচ্ছেন না। আর যদি চেক পেমেন্ট করে তাহলে কি এটা চেক আর ক্যাশ তো সেম হচ্ছে না? চেক আর ক্যাশ সমান। তো আমার ধারণা মতে যেটা হচ্ছে, আপনি যদি ব্যাংকে থেকে ট্রান্সফার করান তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো, কারণ তাহলে আপনি
ট্যাক্সটাও কিন্তু অ্যাড হচ্ছে, আপনার গ্রস ইনকামটা সেখানে আপনার কিন্তু মানে বড় হচ্ছে, বেশি হচ্ছে না। জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কলার। নেক্সট কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমার এক ভাই, তাকে ইমিগ্রেশন করছে, অ্যারেস্ট করছে। কেন Arrest করেছে করে ভাইয়া? তাকে ওনাকে ইমিগ্রেশন কেন অ্যারেস্ট করেছে? অ্যারেস্ট করেছে হচ্ছে তার সে ওই জুডিশিয়াল রিভিউ করছিল, সেটা ডিসমিস হয়ে গেছে। তারপর তারা তাকে সাইনই দিছিল, সে সাইনও যায় নাই। হুম। তো সে যে রেস্টুরেন্টে কাজ করতো, ওই কাজের ওইখানে তারা করছে আর কি, রেড দিছে। রেড দেওয়ার পর তাকে গুমে পাইছে। হুম। তো এখন তাকে নিয়ে রাখছে আর কি ডিটেনশন সেন্টারে। জি তো সে ওখানে যাওয়ার পরে অ্যাজাইলাম ক্লেম করছে। জি ক্লেম করার পরে তার স্ক্যানিং ইন্টারভিউ হয়ে গেছে। জি। তো এখন সে কি বেল অ্যাপ্লিকেশন করলে তার কতটুকু বেল পাওয়াটা পসিবিলিটি আছে? বেল অ্যাপ্লিকেশন অনেক কিছুর পরে নির্ভর করে। একটা হচ্ছে ইস্যু হচ্ছে যে তার রিমুভাল ইমিনেন্ট কিনা। সেক্ষেত্রে সে হয়তো আর্গু করতে পারে, বলতে পারে যে না, আমি কেবল অ্যাসাইলাম ক্লেম করেছি, আমার এখনও মূল ইন্টারভিউ হয়নি, ইন্টারভিউ পরে আমাকে ডিসিশন দেবে, ডিসিশন যদি নেগেটিভ হয় তাহলে আমি অ্যাপিল করব। ফলে এটা একটা লেন্দি প্রসিজার, লম্বা সময় লেগে যাবে এবং সেই ক্ষেত্রে তারা বলতে পারে না যে আমাকে তারা একটা তাড়াতাড়ি দেশে পাঠাতে পারবে। তো সেটা হয়তো আপনার ভাইয়ের পক্ষে আছে। সেকেন্ড ক্ষেত্রে তারা হয়তো বলবে যে আপনার ভাইকে তারা বিশ্বাস করতে পারে না, কারণ আপনার ভাই এদেশে অবৈধভাবে ছিল দীর্ঘদিন, এমনকি তার জুডিশিয়াল রিভিউ শেষ হয়ে যাওয়ার পরও সে ভলান্টারিলি সে চলে যায়নি, তারপরও সে এখানে অবৈধভাবে কাজ করছিল এবং সে কোনোদিন সাইনে সবচেয়ে বড় যায়নি। প্লাস পয়েন্ট, তাকে তো কাজে পায় নাই, তাকে ঘুমে পাইছে। তাকে তারা যেটা বলবে যে ধরেন এখানে আপনি কতগুলো জিনিস বলছেন, তাকে পেয়েছে একটা রেস্টুরেন্টের উপরে। তো সেখানে একটা জাজ সাহেব কি মনে করবে যে উনি রেস্টুরেন্টের উপরে ভাড়া থাকতেন? কি মনে করবে? আপনার কি মনে হয়, আপনি জাজ হলে আপনি কি মনে করতেন যে রেস্টুরেন্টের উপরে কারা থাকে? তো এইগুলি ফ্যাক্টরগুলি থাকবে এবং তারা আবার বলবে যে উনি কিন্তু সাইনে যাননি। সাইনে যেহেতু যায়নি, ফলে তারা বলবে যে উনি কিন্তু ট্রাস্টওয়ার্দি না। তো এই দুটার ভিতরে আপনার ব্যাপারটা নিষ্পত্তি হবে যে ওনাকে জাজ সাহেব বিশ্বাস করতে পারেন কি না যে উনি কমপ্লাই করবেন। কারণ যেহেতু উনি আগে সাইন করেননি, বেলের একটা কন্ডিশন হচ্ছে যে ওনাকে গিয়ে সাইন করতে হবে, এবং যেহেতু উনি আগে একবার সাইন করেননি, এখন তিনি কেন সাইন করবেন, এটা একটা ইস্যু। আর ওনার পক্ষের ইস্যু হচ্ছে এই যে ওনার অ্যাসাইলাম ক্লেমটা নিষ্পত্তি হতে সময় লাগবে, যেটা তারা এখনও অ্যাসাইলাম ইন্টারভিউ করেনি, ডিসিশন দেয়নি, অ্যাপিল হয়নি। তো হোম অফিস যেটা বলতে পারে যে তাকে তারা ডিটেন যে অ্যাসাইলাম সিস্টেম আছে সেখানে তারা করবে এবং তারা বলবে যে আমরা হয়তো উইদিন এ মান্থ পুরো কেসটা হয়তো ডিসাইড করে ফেলবো। বাট আমার মনে হয় যে ওনার ওই গ্রাউন্ডে ওনার কেসটা একটু স্ট্রং, যে অ্যাসাইলাম হয়তো প্রসেস করতে সময় নেবে। আপনি দেখেন জাজ সাহেবের সামনে গিয়ে জাজ সাহেব হয়তো ওই গ্রাউন্ডে তাকে হয়তো অ্যাসাইলাম কি বলে বেল দিতে পারে। এমনি সেক্রেটারি স্টেট বেল যেটা অ্যাপ্লাই, ওটা করলে কতটুকু কি হবে? এটা আপনি সেক্রেটারি অফ স্টেটের জন্য বেলও ওই একই ধরনের ঘটনাগুলো আপনাকে বলতে হবে। সেক্রেটারি স্টেট বেল ফেল করলে তারপরে আপনি আবার কোর্টে যান, আবার ইচ্ছে করলে সরাসরি আপনি কোর্টেও যেতে পারেন। দেয়ার ইজ নাথিং টু স্টপ ইউ। আচ্ছা, আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট, তাকে বেসিক্যালি এখানকে যারা এজাইলাম মারে ভিতরে, তাদেরকে আউট কান্ট্রি দেয়, আপিল দেয়। তো সেক্ষেত্রে আমার ওই বাইর ইন কান্ট্রি আপিল রাইট দিছে তারা। জি, হ্যাঁ। তো আপনি সেম থিং আপনি বলবেন, কারণ দেখা যাবে আপনার ভাই এখন কোথায় আছেন, হারমোসবাদ না কলিনব্রুক? জি, হামনেসোয়াতে আছে। জি, এখন ওনাকে তারা যেটা বলবে যে তারা হয়তো তাকে হামসওয়াতেই তাকে তার অ্যাপিলটা দেবে, কারণ হামসওয়াত কোর্ট ভিতরে ডিটেনশন সেন্টারের ভিতরেই কিন্তু তাদের একটা কোর্ট আছে, আপনি জানেন। তো তারা বলতে পারে এখানে কোর্টে দেবে, বাট ওনার জন্য বেল চাওয়া উচিত। বেলটা হয়তো হামসওয়াতেই হবে কিংবা হয়তো হ্যাটন ক্রস হবে। আচ্ছা, ঠিক আছে। জি ঠিক আছে। আসসালামু আসসালাম। থ্যাংক ইউ দর্শক। নেক্সট কে আছেন আমাদের হ্যালো। সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা যে জানতাম সেইরাম যে একটা ছোট বোন আমার দেশটানে আনতাম, তাই ক্রিকেট সাপোর্টার।
কোনো গ্রাউন্ড আসেনি আনার ওয়ার্ল্ড কাপ ক্রিকেটার? ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যদি উনি এদেশে খেলা দেখতে চান তবে উনি ভিসা পেতে পারেন, কিন্তু অনেকগুলো ফ্যাক্টর তারা দেখবে, যেমন মানুষের সামাজিক অবস্থান, মানুষের পারিবারিক অবস্থান। কারণ ধরেন বিলাতে এসে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখবে, এটা কিন্তু একটা বিলাসিতা। যারা খুবই আর্থিক দিক দিয়ে সচ্ছল একমাত্র তারাই খেলা দেখতে বিলাত থেকে কি বলে বাংলাদেশ থেকে বিলাতে আসে। তো তার ব্যাকগ্রাউন্ড দেখবে, তার শিক্ষা দীক্ষা দেখবে, তার ফ্যামিলি স্ট্যাটাস দেখবে, তারপরে তারা মনে করবে যে এ আসলে একটা জেনুইন ক্রিকেট খেলা দেখতে সেখানে আসছে কিনা। এবং যাদের টাকা পয়সা নাই, যারা খুব অভাব অনটনের মধ্যে থাকে বা অন্তত স্বল্পবিত্তের মানুষ, তো তাদের তো আসলে এই ধরনের বিলাসিতা হয়তো তারা মনে করবে যে এটা আসলে গরিবের ঘোড়া রোগের মতো। তো এই সমস্ত ফ্যাক্টর আপনি দেখবেন। অবশ্যই তিনি এদেশে চাইতে পারেন যে তিনি খেলা দেখতে উনি আসবেন, ওনাকে ভিজিটার ভিসা নিয়ে আসতে হবে, কিন্তু এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার দেখবে। বিশেষ করে তারা জানে যে আমাদের বাংলাদেশ থেকে যখন মানুষ ইংল্যান্ডে আসে, বিশেষ করে সিঙ্গেল মেল বা ফিমেল আসে, এরা আর ফিরে যায় না। তো এই জিনিসগুলো তারা কিন্তু কনসিডার করবে যে কেন এই মহিলা আবার দেশে ফিরে যাবে। জি জি, সে তো ও 4টা পরীক্ষা রয়েছে তার বিএ অনার্স। জি, তো তাহলে তো সেক্ষেত্রে কি পরীক্ষা দিলে ও ক্রিকেটর আগে শেষ হয়ে যায়? এটা কোনো গ্রাউন্ড আসেনি করবার মতো? না, গ্রাউন্ড তো বললাম একটাই যে তিনি দেশে ফিরে যাবেন কিনা এবং তার ক্রিকেট খেলা দেখতে আসার মতো ওই ধরনের বৃত্ত তার আছে কিনা। কি কি লাগবে এখানে কি কি লাগবে এমন কোনো জিনিস না, তার ব্যাকগ্রাউন্ড দেখবে, তার সঙ্গে জানতে চাইবে। আপনাকে দেখাতে হবে যে তিনি এই ধরনের একটা পরিবার থেকে আসছেন যে পরিবারের বিলাসিতা আছে, যে তারা শপিং করতে সিঙ্গাপুর চলে যেতে পারে, তারা হলিডে করতে আমেরিকাতে চলে যেতে পারে, তাদের অনেক ধন সম্পত্তি আছে। এই ধরনের পরিবার থেকে আপনি মনে করতে পারেন একজন হয়তো এই দেশে ক্রিকেট খেলা দেখতে আসতে পারে। কারণ আপনি বুঝতে পারছেন ক্রিকেট খেলা দেখতে আসলে অন্তত 5-6 হাজার পাউন্ড তার খরচ হবে। তো একটা মানুষের কি ধরনের ইনকাম হলে সে খালি খেলা দেখতে 5-6 হাজার পাউন্ড খরচ করতে পারে। ঠিক আছে, কিছু দেখানি লাগবে না। কিরকম বলেন স্পেসিফিক? উনি আপনার ব্যাকগ্রাউন্ড দেন, আপনি ব্যাকগ্রাউন্ড দেখিয়ে বলেন যে উনি আসলে কোটিপতি, তার অনেক ধন সম্পত্তি আছে এবং তারা এরকম অনেক সময় তারা এরকম বিদেশে যায়, খেলা দেখতে চলে যায়, হলিডে করতে চলে যায়। তারা এই ধরনের ব্যাকগ্রাউন্ডে মানুষ আছে যারা তারা অনেক সচ্ছল এবং তারা এখানে করতে যায়। আপনার উনি কতবার গিয়েছেন বাংলাদেশের বাইরে? হ্যাঁ, তাহলে উনি যদি কোনোদিন ধরেন ঢাকাতেও হয়তো উনি কোনোদিন এশিয়া কাপ খেলা দেখতে যাননি, তাহলে প্রশ্ন হবে না যে উনি কেন, যে লোক ঢাকাতে কোনোদিন যায়নি খেলা দেখতে, সে কেন বিলাতে খেলা দেখতে আসবে। আর তার পারিবারিক অবস্থা কেমন, তারা কি অনেক ধনী? জি, যদি খুব ভালো অবস্থা হয় সেখানে প্রশ্ন হবে। আর তাছাড়া মানে ক্রিকেট খেলা দেখতেই বা উনি কেন ইংল্যান্ডে আসবেন? উনি কি কোনোদিন ঢাকাতে খেলা দেখেছেন, সিলেটে দেখেছেন, চট্টগ্রামে দেখেছেন? ঢাকাতে তো দেখেন, ঢাকাতে তো বিশ্বকাপ হয়েছে, এশিয়া কাপ হয়েছে, সেগুলো কি উনি দেখেছেন? যদি উনি এইগুলো যদি উনি দেখাতে পারেন এবং যদি দেখাতে পারেন যে উনি আসলে দেশে ফিরে যাবেন খেলা দেখার পরে, তো অবশ্যই উনি ভিসা পেতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, বললাম আপনাকে। থ্যাংক ইউ দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। সো আপনি যদি যাওয়ার আগে দর্শকদের আসলে আমাদের এই সপ্তাহে তেমন কোনো আপডেট ছিল না, কারণ কোর্ট তো বন্ধই ছিল নিউ ইয়ারের জন্যে, সেই জন্য আসলে তেমন কোনো আপডেট নাই। আমরা গত সপ্তাহে কিছু কেওর উপরে যে নতুন গাইডলাইন বেরিয়েছে সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। আগামী সপ্তাহে আবার আমরা ফিরে আসবো। যাই হোক, আর কি নতুন বছর শুরু হয়েছে, দর্শকদের আশা করি যে তারা সুন্দরভাবে তাদের নতুন বছরটা অতিবাহিত হবে এবং তাদের সমস্ত যত বাসনা তাদের আছে, যত তাদের শুভচিন্তা আছে, সেগুলো সবই যেন পরিপূর্ণ হয়। ইমিগ্রেশন, আমরা জানেন যে এই বছর কিন্তু ব্রেক্সিট হওয়ার কথা 29শে মার্চ। ব্রেক্সিট এখনো অনিশ্চিত। 14ই জানুয়ারি কিন্তু ব্রেক্সিটের উপরে যে ডিল সে নিয়ে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে হয়তো আলোচনা বা ভোটাভুটি হবে। আমরা জানি না কোনো দিকে যাচ্ছে, বাট জিমি করবিন কিন্তু খুবই কড়া বক্তব্য রেখেছেন এবং তার নববর্ষের বাণীতে। ফলে আমরা এখনো জানি না কিভাবে কোন দিকে যাচ্ছে এবং আমরা কি রকম ব্রেক্সিট আমরা পাবো। সফট ব্রেক্সিট, হার্ড ব্রেক্সিট, মনে হচ্ছে হয়তো বা কোনো ডিল ছাড়াই আমরা
ব্রেক্সিটে হয়তো বেরিয়ে আসবো। তো যেটা আবার আপনি দেখেন যে যেটা কেন জানি না আমাদের কমিউনিটি থেকে ধারণা করা হয়েছিল যে ব্রেক্সিটের পর ইমিগ্রেশন ইজি করে দেওয়া হবে এবং সবাই এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আনতে পারবে বাংলাদেশ থেকে, ওয়ার্কার নাকি প্রচুর আনতে পারবে। আপনি দেখেছেন যে 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 লো স্কিলদের কথা বলা হয়েছে, যেটা নিয়ে প্রচণ্ড হইচই পড়ে গেছে। আমাকে রাস্তাঘাটে লোকজন দাঁড়িয়ে বলছে যে ভাই নাকি এখন নাকি সবারই ওয়ার্ক পারমিট আনতে দেবে। আপনি খেয়াল করে দেখবেন যে লো স্কিল যাদেরকে আনতে দেবে সেটা চালু হবে 2021 থেকে, এবং শুধুমাত্র এটা লো রিস্ক কান্ট্রিগুলি থেকে, অর্থাৎ বাংলাদেশ সে কান্ট্রিগুলির মধ্যে নাই। বাংলাদেশ কিন্তু ইমিগ্রেশনের পারপাস একটা হাই রিস্ক কান্ট্রি, যে এখান থেকে লোকেরা আসলে ফিরে যায় না। বাট এনিওয়ে, দেখা যাক আমাদের নতুন বছর সবার জন্যে কি বারতা বয়ে আনে। সবার জন্য শুভকামনা রইল, আপনার জন্য রইল। জি ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও আপনাকে নিয়ে আমি প্রোগ্রামে আসবো নেক্সট উইকে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের আইন অধিক অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন ইউটিউবে, এছাড়া রোববার রাত 2টো রিপিট প্রোগ্রাম দেখে নিতে পারেন যারা মিস করেছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনটিভি আইন অধিক অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি, সামিয়া ফেরদৌস। আল্লাহ হাফিজ।